ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি দেখা গেলে বুদাপেস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণের প্রতিক্রিয়ায় কথা জানান তিনি। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ অভিযোগ করেন, ইউরোপের নেতাদের সঙ্গে পরামর্শ ছাড়াই পুতিনের সাথে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। অন্যদিকে কূটনীতি বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং ক্রেমলিনের প্রতিক্রিয়ার পর অরবানের মস্কো সফর বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আবারও দেশটির রাজধানী বুদাপেস্টে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান পুনর্ব্যক্ত করেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন। পুতিন আরও জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় যথেষ্ট অগ্রগতি দেখা গেলে তিনি বৈঠকে অংশ নিতে প্রস্তুত। То, что вы так откликнулись на возможную встречу между мной и президентом Соединенных Штатов. ইউক্রেন যুদ্ধবন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এদিকে ক্রেমলিন জানিয়েছে, আগামী সপ্তাহেই মস্কোয় আমেরিকা ও রুশ প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনা সমর্থন করেছিলেন অরবান। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে পরামর্শ ছাড়াই হাঙ্গেরির প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বলে জানান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেন, ওরবানের মস্কো সফর ফলপ্রসূ হয়নি। বার্লিনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মের্জ বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ক ওরবানের কোনো পরিকল্পনাই এখন পর্যন্ত সফল হয়নি। যুদ্ধবন্ধে ওরবানের উদ্যোগ আবারও ব্যর্থ হবে বলেও সন্দেহ জানান তিনি। এদিকে ইউক্রেনকে সহায়তায় রাশিয়ার সম্পদ ব্যবহারে ইউরোপিয়ান ইউনিয়নের পরিকল্পনায় বেলজিয়ামের সম্মতি আদায়ের চেষ্টা করছেন জার্মান চ্যান্সেলর। ইউরোপিয়ান কমিশন ও কয়েকটি সদস্য দেশ রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের স্থগিত তহবিল ব্যবহার করে কিয়েভকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে বেলজিয়াম সতর্ক করেছে, ইউরোক্লিয়ার ডিপোজিটরিতে রাখা এসব সম্পদ ব্যবহার করলে কঠোর আইনি ও পাল্টা ব্যবস্থা নিতে পারে মস্কো। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার উপর 19 দফা নিষেধাজ্ঞা আরোপ করে এবং রুশ জ্বালানি নির্ভরতা ব্যাপকভাবে কমিয়ে আনে। যদিও ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে পশ্চিমার দেশগুলোর সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এদিকে রাশিয়া হাঙ্গেরিকে অপরিশোধিত তেল এবং গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো। শুক্রবার মস্কোতে পুতিন ও ওরবানের বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। Az orosz elnök biztosította Orbán Viktor miniszterelnököt. এমআইটির সেন্টার ফর নিউক্লিয়ার সিকিউরিটি পলিসির সিনিয়র ফেলো মারিয়ানা বুজেরিন জানান, ইউক্রেনের রুশ আগ্রাসনের পর ইউরোপের দেশগুলো প্রতিক্রিয়া জানানো ছাড়া আর তেমন কোনো ভূমিকাই রাখেনি। ট্রাম্পের 28 দফা শান্তি পরিকল্পনা নিয়েও ইউরোপের নেতারা প্রতিক্রিয়া জানাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বেলজিয়াম সহ বেশ কিছু দেশ হয়তো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের পক্ষেই অবস্থান নিতে চায়। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মস্কো সফর শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে জানিয়ে বুজেরিন বলেন, মস্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে শুরু থেকেই চেষ্টা চালিয়ে গেছেন অরবান। তবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং ক্রেমলিনের প্রতিক্রিয়ার পর অরবানের মস্কো সফর বিশেষ কিছুরই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। থাইল্যান্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে গৃহহীন হয়ে পড়েছে কয়েকশো হাজার বাসিন্দা। পানির তোড়ে ভেসে গেছে বাড়ি, জলমগ্ন রাস্তাঘাট, নিখোঁজ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। সরকারের তরফে মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, প্রকৃত সংখ্যা তার দ্বিগুণ বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। আমার বস এই বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর একজন কর্মচারী হিসেবে আমি তাকে বুঝতে পারছি। আমাদের সবাইকে একে অপরকে সাহায্য করতে হবে। এমন এক পরিস্থিতিতে পড়েছি যেখানে আমাদের কাজ নেই, আয়ও নেই। তাই আমরা নিজে থেকেই সাহায্য করছি, যেন যত তাড়াতাড়ি সম্ভব আবার কাজে ফিরতে পারি। গত কয়েকদিন ধরেই এক নাগাড়ে ভারী বৃষ্টি হচ্ছে থাইল্যান্ডের দক্ষিণাংশের জেলাগুলিতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শঙ্খলা প্রদেশ। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3.5 মিলিয়নেরও বেশি মানুষ। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে, পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ারও চেষ্টা চলছে।
এদিকে কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা, যার ফলে প্রদেশটির বেশ কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধস হয়েছে। এর মাঝেই ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল জুড়ে সম্প্রতি আঘাত এনেছে বিরল ঘূর্ণিঝড় সেনিয়ার। এর প্রভাবে প্লাবিত হয়েছে নিকটবর্তী মালাক্কা প্রণালী। এতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। হঠাৎ করে পানি খুব দ্রুত এবং খুব বেশি বেড়ে গেল, তাই আমরা গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে ওপর তলায় আশ্রয় নিয়েছি। আমাদের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে কিছু জোগাড় করার চেষ্টা করছি যাতে নিরাপদে থাকতে পারি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে আগামী 2 দিনে পশ্চিম সুমাত্রা, রিয়াও সহ বেশ কয়েকটি স্থান বন্যা কবলিত হতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোwo সুবিয়ান্তো। এই মুহূর্তে আমরা জানি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্যোগে আমাদের ভাই বোনেরা শোকাহত। সর্বশেষ পশ্চিম সুমাত্রা ও উত্তর সুমাত্রার মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাদের রক্ষা করেন এবং তাদের শোক যেন ধীরে ধীরে লাঘব হয়। বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ মালয়েশিয়াও। বন্যা দুর্গত এলাকা থেকে 32,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 49টি স্বাস্থ্য সেবাদানকারী কেন্দ্র। অন্যদিকে বন্যায় বিপর্যস্ত সাউথ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। আকস্মিক বন্যা ও ভূমিধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই মধ্যাঞ্চলের চা বাগান এলাকা বদুল্লার বাসিন্দা। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে 4 শতাধিক বাড়ি। এছাড়া নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 40,000 বাসিন্দাকে। স্থলযুদ্ধ পরিচালনায় পারদর্শী 6টি যুদ্ধবিমান পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযানের লক্ষ্যে এসব বিমান পাঠানো হয়েছে। মাদক চোরাচালান বন্ধে ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর আলেহান্দ্রো ভেলাস্কো মনে করেন, এটা প্রেসিডেন্টের মনস্তাত্ত্বিক খেলা। শুক্রবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এখনও আলোচনার সময় রয়েছে বলেও মনে করেন ভেলাস্কো। মাদক চোরাচালান বন্ধে ক্যারিবিয়ান সমুদ্রে নৌযানে অভিযান চালানোর পর এবার ভেনেজুয়েলার স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের পরও আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন ইতিহাসবিদ, গবেষক এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর আলেহান্দ্রো ভেলাস্কো। তিনি বলেন, গত 2 সপ্তাহ ধরে ভিন্ন ভিন্ন সময় বিপরীতমুখী আচরণ ও কথাবার্তা বলছেন প্রেসিডেন্ট। কখনো বলছেন সরাসরি অভিযান চালাবেন, আবার কখনো বলছেন তিনি মাদুরোর সাথে কথা বলতে চান। এমন পরিস্থিতিতে আলোচনার সুযোগ রয়েছে উল্লেখ করে মাদুরোর অবস্থা দুর্বল করতেই ট্রাম্প এমনটা করছেন বলে মনে করেন তিনি। এই ধরনের কার্যক্রমকে বৃহত্তর মনস্তাত্ত্বিক খেলা বলে মনে করেন ভেলাস্কো। ভেনেজুয়েলার সম্ভাব্য সেনা অভিযানের জন্য এমনটা করা হয়েছে বলে ধরে নেওয়া যায় বলে মনে করেন ভেলাস্কো। তবে ভেনেজুয়েলার পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে এই বিশাল সেনা মোতায়েন মাদুরো সরকারের জন্য একটি বিজয় হিসাবে দেখা যেতে পারে বলেও মনে করেন তিনি। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় নৌযানে আমেরিকান সেনাবাহিনীর হামলায় মানুষ হত্যার ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক ডেপুটি ডিরেক্টর বেথ সেন্নার। ভেনেজুয়েলার স্থলভাগে আমেরিকান অভিযানের লক্ষ্য প্রসঙ্গে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, কাউকে ধরে আনা বা হত্যার জন্য মনে হয় না সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে। তবে অভিযানের বিষয়ে হুঁশিয়ারি বা সামরিক শক্তি বৃদ্ধিকে হয়তো আরও বেশি চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা। এদিকে পুয়ের্তো রিকোর সাইবা শহরে সাবেক রুজভেল্ট রোডস নেভাল বেজে আরও 6টি মেরিন যুদ্ধ বিমান অবতরণ করেছে। ভেনেজুয়েলার স্থল অভিযান চালাতে ও মাদক চোরাচালান বন্ধে এগুলো প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এদিকে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্নান্দেজ বর্তমানে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আমেরিকায় 45 বছরের কারাদণ্ড ভোগ করছেন। একই দিনে আমেরিকার কোস্টগার্ডের সাথে যৌথ অভিযানে প্রায় 4.5 টন কোকেন উদ্ধার করেছে কোস্টারিকা কর্তৃপক্ষ। পুন্তা রেনাস প্রদেশের গোলফিতো উপকূল থেকে 170 মাইল অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করা হয়। গাজার খান ইউনিসে যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপের মাঝে টিকে থাকার লড়াই চালাচ্ছে 2টি ব্যবসা প্রতিষ্ঠান, যারা একসময় বহু প্যালেস্টিনিয়ান পরিবারের জীবিকা বহন করত। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক সপ্তাহ পরেও তারা পুরোপুরি কাজ পুনরায় শুরু করতে পারেনি।
2 বছরের যুদ্ধে এসব প্রতিষ্ঠানের ধ্বংস শুধু মালিকদের নয়, তাদের কর্মচারী ও তাদের পরিবারের উপরেও বড় ধরনের প্রভাব ফেলেছে। আল আরিস ফ্যাক্টরির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মালিক 45 বছর বয়সী তাহা আল মাকদমা দেখাচ্ছিলেন সেই স্থান যেখানে একসময় আইসক্রিম, চকলেট, লেপা, মার্শমেলো ও বিস্কুট তৈরি হতো। আল মাকাদমা জানান, যুদ্ধের আগে তার কারখানায় 200-র বেশি শ্রমিক কাজ করতেন এবং গ্রীষ্মে মাসিক আয় $30,000 থেকে $50,000 পর্যন্ত উঠত। খবরটা ছিল বজ্রাঘাতের মতো। ফ্যাক্টরিটা বোমায় উড়ে গেছে। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমাদের কিছুই অবশিষ্ট নেই। ফ্যাক্টরিতে ইসরায়েলি হামলায় আমার 2 ভাই সহ 20 জনের মৃত্যু হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার যুদ্ধ ও ওয়েস্ট ব্যাংকের অর্থনৈতিক বিধিনিষেধ প্যালেস্টাইনের অর্থনীতিকে রেকর্ড পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিয়েছে, যা কয়েক দশকের অগ্রগতি মুছে দিয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD জানায়, 2022 সালের তুলনায় 2024 সালে ওয়েস্ট ব্যাংক ও গাজা জুড়ে প্যালেস্টাইনের অর্থনীতি 30% সংকুচিত হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া আরেক ব্যবসা প্রতিষ্ঠান হাইফা বেকারিতে মালিকদের একজন ও ব্যবস্থাপক তারেক আওয়াদা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা যন্ত্রপাতি মেরামতের কাজ তদারকি করছিলেন। আওয়াদা জানান, তার বেকারিতে আগে প্রায় 45 জন কর্মী কাজ করতেন। যুদ্ধের আগে বেকারির মাসিক আয় ছিল $8,000। এখন মালিকরা নিজেদের সঞ্চয় থেকে মেরামতের কাজ করছেন এবং পাশের এলাকায় নতুন জায়গায় বেকারি পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছেন। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই কার্যক্রম আবার শুরু করতে পারবো, যখন এই বেকারিটি সম্পূর্ণ প্রস্তুত হবে। 2 বছরের যুদ্ধের ক্ষতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গাজাকে আগামী বহু বছর আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ।